সুপ্রিয় দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন অষ্টপ্রহরে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এনসিপির ইশতেহার নিয়ে। আজ বিকেলে এনসিপি গুলশানের একটি হোটেলে তাদের ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারের নাম দেয়া হয়েছে তারুণ্য ও মর্যাদার ইশতেহার। আজকে আমরা তাই নিয়ে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছে বণিক বার্তার যুগ্ম বার্তা সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনাকে স্বাগত। ধন্যবাদ শাকিলা। শুরুতে একটা বিষয় জানতে চাই, এই ইশতেহারের নাম দেয়া হয়েছে তারুণ্য ও মর্যাদার ইশতেহার। এই ইশতেহার নিয়ে আপনার সামগ্রিক কি মতামত, এবং এটা কি স্রেফ তারুণ্যের আবেগ নাকি বাস্তবসম্মত? ধন্যবাদ শাকিলা, আপনি একটি খুব ভালো প্রশ্ন করেছেন যে ইশতেহারের নাম দেওয়া হয়েছে তারুণ্য ও মর্যাদার ইশতেহার। এখানে একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে যে নামটা এনসিপির এই নির্বাচনী প্রতিশ্রুতির সম্বলিত যে ইশতেহার, এনসিপির ইশতেহার হিসেবে নামটা আমার মনে হয় ঠিক আছে। কারণ হচ্ছে যে এনসিপি গঠিত হয়েছে আমাদের জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের একটি অংশ এই রাজনৈতিক দলটি গঠন করেছে। তরুণ রাজনীতিতে তরুণ নেতৃত্ব হিসেবে তাদের প্রতি যে জনসাধারণের এক ধরনের প্রত্যাশা থাকতে পারে, বা তাদের যে তরুণ রাজনীতিবিদ হিসেবে দেশকে তাদের যে কিছু দেয়ার আছে, সে বিষয়টি মাথায় রেখেই হয়তো তারা এর নাম দিয়েছেন তারুণ্য ও মর্যাদার ইশতেহার। সামগ্রিকভাবে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, এটা বাস্তবসম্মত নাকি তারুণ্যের জাস্ট আবেগ? সামগ্রিকভাবে দেখতে গেলে এই কোনো কিছু আসলে রাজনীতিতে হচ্ছে যে মানে আবেগ বিষয়টি একটু কি বলে একটু অবান্তর। রাজনীতি হচ্ছে আসলে আবেগ দিয়ে হয় না। রাজনীতির গোটা বিষয়টি হচ্ছে একটি বাস্তবসম্মত চিন্তাভাবনা, পরিকল্পনা, এর ওপরে দাঁড়িয়ে হচ্ছে যে দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। তা আমি যখন একটা প্রতিশ্রুতি দিচ্ছি, রাজনৈতিক প্রতিশ্রুতি দিচ্ছি, তাহলে আমার সেই প্রতিশ্রুতিটা কখন একটা ভালো প্রতিশ্রুতি? প্রথম কথা সেটা হচ্ছে যে ভালো প্রতিশ্রুতি তখনই হবে যখন সেটি আমার দেশের জনসাধারণের জীবনযাপন, তাদের দৈনন্দিন সমস্যা, দৈনন্দিন জীবনযুদ্ধ এর সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। তখন হচ্ছে যে সেই প্রতিশ্রুতিকে আমরা ভালো প্রতিশ্রুতি বলতে পারি। আর এর পরেও কিন্তু আরেকটা শর্ত থেকে যায়, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না। প্রতিশ্রুতি তো চাইলেই যে কেউ দিতে পারে। প্রতিশ্রুতি দেওয়ার সময় এটাও মনে রাখতে হবে যে এটা আমি কিভাবে বাস্তবায়ন করব, সেটা বাস্তবায়ন করার মতো সক্ষমতা আমার আছে কি নেই। তো সেই জায়গাটা থেকে কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে এনসিপির কাছ থেকে আরেকটু পরিষ্কার করে বলা উচিত কিছু কিছু ক্ষেত্রে যে এই প্রতিশ্রুতিগুলো তারা কিভাবে বাস্তবায়ন করবে। আবার কিছু কিছু প্রতিশ্রুতির ক্ষেত্রে হয়তো কিছু কিছু প্রতিশ্রুতি আছে তাদের খুবই চমৎকার প্রতিশ্রুতি, একদম, যেগুলো হচ্ছে যে আমাদের আসলেই বাস্তবায়ন হওয়া খুব জরুরি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটাও মনে রাখতে হবে এনসিপি কিন্তু নির্বাচনে লড়াই করছে, এবারের ভোটযুদ্ধে লড়াই করছে জোট বেঁধে, জোটবদ্ধভাবে। তো এনসিপি সেই জোট যদি নির্বাচনে গিয়ে সরকার গঠন করে, তখন হচ্ছে যে এই জোটের অন্যান্য দলের প্রতিশ্রুতি এনসিপির প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটাও আমাদের কিন্তু দেখতে হবে। সো এখনই এই ইশতেহার নিয়ে এই মুহূর্তেই আমার মনে হয় কোনো সুস্পষ্ট মতামত না দেয়া ভালো। আমরা বোধহয় আরও অন্যান্য দলগুলোর প্রতিশ্রুতির জন্য অপেক্ষা করতে পারি। আপনি যে কথাটা এই মুহূর্তে বললেন, এই প্রশ্নটাই আসলে আমার মাথায় ঘুরছিল। যেহেতু এনসিপি একটা জোটের সাথে আছে এবং দুইটা জোটের আলাদা আলাদা ইশতেহার আছে, আলাদা আলাদা ম্যান্ডেট আছে, সেক্ষেত্রে আসলে কাজ করবে কিভাবে যে দলই আসুক? যদি ধরে নেই যে ক্ষমতায় এলো, তখন আসলে কিভাবে জোটবদ্ধ দলগুলোর বোঝাপড়া, এটা তো পুরোটাই হবে জোটবদ্ধ দলগুলোর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে। এখন সেই বোঝাপড়ার ভিত্তিতে তারা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন করতে পারবে, বা এই তাদের প্রতিশ্রুতিগুলো দলগুলোর পরস্পরের সঙ্গে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা, সেটাও আমার মনে হয় আমরা এই বিষয়ে এখনই কোনো মন্তব্য দিতে না যাওয়াই ভালো, আমরা অপেক্ষা করি। ঠিক আছে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা আসলে আলোচনা হওয়া উচিত, ভোটাধিকারের কথা বলা হয়েছে 16 বছর বয়সে। 16 বছর বয়সে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একজন তরুণ বা কিশোরের কি সেই রাজনৈতিক ম্যাচুরিটিটা আসে ভোট দেওয়ার মতো? একজন মানুষ তার প্রাপ্তবয়স্ক হিসেবে স্বীকৃতি প্রায় 18 বছর বয়সে। তো 18 বছর বয়সটা হচ্ছে এমন একটা বয়স যে একজন কিশোর তার কৈশোর পার হয়ে তারুণ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটা দায়িত্বশীল
বয়সের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে এই ভোটাধিকারের বিষয়টা, এবং যেখানে হচ্ছে যে ভোট তো শুধু মার্কা দেখে দেওয়ার বিষয় না, ভোট শুধু আবেগ থেকে দেওয়ার বিষয় না। ভোট হচ্ছে অনেক কিছু চিন্তা ভাবনা করে কোন দলটা, কোন প্রার্থীটা আমার এলাকার জন্য ভালো, কোন দলটা আমার দেশের জন্য ভালো, কোন দলটার প্রতিশ্রুতি বাস্তবসম্মত, কোন দলটা হচ্ছে যে আমার জীবন যাপন, আমার মৌলিক সমস্যাগুলো নিয়ে কথা বেশি বলছে, সেই দলটাকে আমি দেখে শুনে বুঝে ভোট দেব। এবং তার জন্য ডেফিনেটলি আমার একটা ব্যক্তিগত রাজনৈতিক বোঝাপড়া থাকা প্রয়োজন। তো 16 বছর বয়সে আমার মনে হয় না এই বোঝাপড়াটা এতটা ডেভেলপ করে। সো আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমার অভিমত হলো এটা 18 বছর বয়সেই থাকা উচিত। এখন এনসিপির প্রতিশ্রুতিতে ভোটাধিকার 16 বছর বয়সে করার হয়তো একটা কারণ হতে পারে, যেহেতু হচ্ছে যে শুধু বাংলাদেশ কেন, গোটা বিশ্বেই বড় বড় সব পরিবর্তন হয়েছে তরুণদের হাত ধরে, এবং তরুণরাই হচ্ছে যে সব পরিবর্তনকে এগিয়ে নিয়ে গেছে। সেই জায়গাটা থেকে হয়তো তারুণ্যের ওপর আস্থা থেকেই হয়তো তারা হচ্ছে যে এই প্রতিশ্রুতিটা দিচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা 16-র পরিবর্তে 18-তে যেমন আছে তেমনটি থাকা উচিত। কারণ ভোট দেওয়ার আগে একজনের আপনার কি বলে যে তার সে রাজনৈতিক বোঝাপড়াটা তৈরি হওয়া খুব জরুরি, এবং তার জন্য 16 বছর বয়স যথেষ্ট নয়। আরেকটা বিষয় লক্ষণীয়, বাংলাদেশে আসলে বড় একটা সমস্যা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে তারা হিসাব দাও একটা পোর্টালের কথা বলা হয়েছে, যেখানে ল্যাটারাল এন্ট্রির কথা বলা হয়েছে। আপনার কি মনে হয় যে এইটা আমাদের আমলাতন্ত্রের যে দুর্নীতি সেটা কমাতে পারবে, বা এইটা শুধু আমলাতন্ত্র নির্ভর হলে আমাদের যে রাজনীতিবিদরা আছে যারা সরাসরি আমলাতন্ত্রের সাথে নয়, সেই দুর্নীতিটা কি কমাতে পারবে? এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। দুর্নীতি সেটিকে যেভাবেই যে পন্থায় নিয়ন্ত্রণ করার প্রয়াস নেওয়া হোক না কেন, সেই প্রয়াসে অবশ্যই আমাদের সাধুবাদ দিতে হবে। এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের আমলাতন্ত্র হচ্ছে যে আমাদের স্বাধীনতার পর যখন হচ্ছে যে সচিবালয় চালু করা হলো, তখন সচিবালয় চালু করতে গিয়ে হচ্ছে যে ওই সময় হচ্ছে যে বেশ কিছু ওই সময়কার যারা আমলা ছিলেন তাদের পরবর্তীতে নানা লেখায় উঠে এসেছে যে মুজিবনগর সরকারের আমলাদের সঙ্গে ওই সময় বাংলাদেশে থেকে যাওয়া আমলাদের, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে থেকে যাওয়া আমলাদের এক ধরনের দ্বন্দ্ব ছিল। আবার এই দুই গ্রুপের সঙ্গে পাকিস্তান প্রত্যাগত আমলাদের আরেকটা দ্বন্দ্ব ছিল। আবার সিএসপি অফিসারদের সঙ্গে নন সিএসপি অফিসারদের এক ধরনের দ্বন্দ্ব ছিল। এইরকম বাংলাদেশে আমলাতন্ত্র নানা ধরনের জটিল, অপ্রয়োজনীয় এবং হচ্ছে যে কি বলবো, মানে সব কিছুকে দীর্ঘায়িত করে তোলে এমন অনেক ব্যবস্থা দিয়ে হচ্ছে যে বাংলাদেশে আমলাতন্ত্র একটা খুবই জটিল জায়গা। তো সেই জায়গাটা থেকে তারা যে আমলাতন্ত্রটাকে হচ্ছে যে খুব মানে আলাদাভাবে অ্যাড্রেস করেছে, এই জায়গাটাকে আমি অবশ্যই আবারও সাধুবাদ জানাই। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু হিসাব দিয়ে কি এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কি না? কারণ হিসাব তো আমাদের হচ্ছে যে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সরকারি দপ্তর নানা হিসাব প্রকাশ করে, সেই হিসাবে তো গরমিল ঘাপলা থাকি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এনসিপি বেশ শক্ত অবস্থান নিয়েছে, বিশেষ করে অসম চুক্তি বাতিল, সীমান্ত হত্যা কাণ্ড নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ব্যাপারে তারা কথা বলেছে। একটা নতুন রাজনৈতিক দলের ক্ষেত্রে এই ধরনের বৈষয়িক চাপ সামলানো কি সহজ হবে, বা কতটা পারবে? সীমান্ত হত্যা এবং অসম এগুলো তো বাংলাদেশ এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বা প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে অনেক পুরনো একটি আলোচনা। এখন সমস্যা হচ্ছে যে আমাদের দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিলেন তারা এই বিষয়ে মর্যাদাপূর্ণ কোনো উত্তর বের করে আনতে পারেননি, এবং তারই প্রতিফলন হচ্ছে যে মানে যে গোটা দেশের মানুষ, আপনি স্বাভাবিকভাবেই সীমান্তে যখন একটি হত্যাকাণ্ড ঘটবে, আমার দেশের একজন নাগরিক এভাবে মারা যাচ্ছে, আমি সেখানে কোনো শক্ত অবস্থান নিতে পারছি না, এটা তো দেশের নাগরিক হিসেবে আমার জন্য লজ্জার। সেই জায়গাটা থেকে এই রিজিড অবস্থানটা ঠিক আছে। প্রতিবেশী দেশ সে যত বড় পরাশক্তি হোক না কেন বা যত ক্ষমতাধরী হোক না কেন, তার সাথে আমার সম্পর্কটা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে।
এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে প্রতিবেশী দেশের সঙ্গে আমি যখন হচ্ছে মর্যাদাপূর্ণ সম্পর্ক তৈরি করব, তখন হচ্ছে যে আমাকে আবার এটাও দেখতে হবে যে বাস্তবতাটাও আমাকে চিন্তা করতে হবে যে তার সাথে আমার বাণিজ্য কতটুকু, সীমান্ত কতটুকু, তার সাথে কোন মুহূর্তে কোন ধরনের কূটনৈতিক পদক্ষেপ সবচেয়ে কার্যকর ফলাফল এনে দিতে পারে। অবশ্যই পায়ে পা লাগিয়ে ঝগড়া করা না, অবশ্যই পায়ে পা লাগিয়ে ঝগড়া করা না, নিজেদের দুই দেশের পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে একটা দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি করা, এদিকেই হচ্ছে যে মনোযোগ দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি বলে আমি মনে করি। আর নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি বিষয়টা সামলাতে পারবে কিনা সেটা তো হচ্ছে যে আসলে এভাবেও না দেখা উচিত, কারণ হচ্ছে যে রাজনীতিতে আসলে নতুন পুরাতন বলে কিছু নেই। এনসিপির এই ৩৬ দফার প্রত্যেকটি দফাই আসলে গুরুত্বপূর্ণ, আলোচনা করলে সবগুলো নিয়েই করতে হয়। আমাদের হাতে যেহেতু সময় খুব কম, শেষ একটা বিষয় জানতে চাই, সামগ্রিকভাবে এই ৩৬ দফা মানুষকে কতটা অনুপ্রাণিত করবে, বা এই ৩৬ দফা কি মানুষকে বা সাধারণ ভোটারদেরকে তাদের দলে টানতে পারবে? আসলে এই প্রশ্নটার উত্তর আসলে ভোটারের কাছেই। ভোটাররা হচ্ছে তাদের দৈনন্দিন জীবন সংগ্রাম, দৈনন্দিন জীবনযাপন এবং তাদের পরিবেশ প্রতিবেশের সঙ্গে হচ্ছে এবং নিজের ব্যক্তির সঙ্গে এই দফাগুলোকে যতটা কানেক্ট করবেন, সেটা হচ্ছে ৩৬ দফা হোক বা যত দফাই হোক না কেন, যেই রাজনৈতিক দলের প্রতিশ্রুতির সঙ্গে তিনি নিজেকে সবচেয়ে বেশি কানেক্ট করতে পারবেন, যদি তিনি সত্যিকার অর্থেই ইশতেহার পড়ে ভোট দিতে যান, তাহলে যার সঙ্গে তিনি নিজেকে সবচেয়ে বেশি কানেক্ট করতে পারবেন তাকেই তিনি ভোটটা দেবেন। এটাই হচ্ছে উত্তর। তো সেই উত্তরটা আসলে ভোটাররাই দিতে পারবেন। আমাদের মনে হয় সেই উত্তরটা না খোঁজাই উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজকের এই ছিল আমাদের আয়োজন, এনসিপির ৩৬ দফা ইশতেহার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে আগামী পর্বে।